আমাদের লেকচার নাম্বার 2 লেকচার নাম হচ্ছে গিয়া ক্যারিয়ার কনসেন্ট্রেশনস। আচ্ছা, ক্যারিয়ার কনসেন্ট্রেশন কি? ক্যারিয়ার কি? আমাদের একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে ক্যারিয়ার তো দুই টাইপের আছে, একটা হলো ইলেকট্রন এবং হোল। আর কনসেন্ট্রেশন মানে হচ্ছে গিয়া সংখ্যাটা, মানে আমার একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে কতগুলা হোলস কিংবা কতগুলো ইলেকট্রনস আছে ওইটার সংখ্যাটাকে বলা হচ্ছে কনসেন্ট্রেশন। এবং কনসেন্ট্রেশনটা জিনিসটা আসলে পার কিউবিক সেন্টিমিটার, মানে প্রত্যেক কিউবিক সেন্টিমিটারে আমার কতগুলো ইলেকট্রন বা কতগুলো হোলস আছে ওইগুলোকে কনসেন্ট্রেশন বলা হয়। সো সেমিকন্ডাক্টরের বিভিন্ন ইলেকট্রিক্যাল প্রপার্টিস আছে, ওই ইলেকট্রিক্যাল প্রপার্টিস গুলো বাইর করার জন্য বা সেমিকন্ডাক্টর যে ডিভাইসটা সেটা কিরকম ভাবে আচরণ করতেছে ওইগুলা বাইর করার জন্য আমাদের অবশ্যই এই যে ক্যারিয়ারের কনসেন্ট্রেশনের মান যেটা ওগুলা বাইর করা লাগে। ঠিক আছে, এগুলো অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এগুলা আমাদের এই স্লাইড গুলাতে আমরা দেখবো যে ওই ইলেকট্রনের কনসেন্ট্রেশন বা হোলের কনসেন্ট্রেশনটা ডেরিভেশনটা কেমনে হয়েছে ওটা এখানে দেখবো। তো তার আগে আমরা দেখতে হবে যে কনসেপ্টটা আপনাদের জানা লাগবে, সেটা লেখা ফার্মি লেভেল। আচ্ছা আচ্ছা, ফার্মি লেভেল কি? ফার্মি লেভেল হচ্ছে গিয়া একটা ইমাজিনারি এনার্জি লেভেল, যেটা কিনা হচ্ছে গিয়া আমার মাঝখানে কন্ডাকশন ব্যান্ড এবং ব্যালেন্স ব্যান্ডের মাঝখানে থাকে। আমি এটা আপনাদেরকে তিনটে আর আলাদা করে সুন্দর করে দেখাচ্ছি ডায়াগ্রাম করে। তো আমি জানি যে আমাদের কন্ডাকশন ব্যান্ড উপরের দিকে থাকে, কন্ডাকশন ব্যান্ড ইসি, ঠিক আছে, এবং ব্যালেন্স ব্যান্ডটা আমি জানি নিচে থাকে ইভি, ঠিক আছে। এবং এই কন্ডাকশন ব্যান্ড এবং ব্যালেন্স ব্যান্ডের মাঝখানের গ্যাপটা যেটা সেটা হচ্ছে গিয়া ইজি, ঠিক আছে, এটা ইজি। আর ফার্মি লেভেল হচ্ছে যে কোনো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল বা যে কোনো ম্যাটেরিয়ালের মধ্যে একটা ফার্মি লেভেল থাকে, যেটাকে ইমাজিনারি এনার্জি লেভেল, কাল্পনিক এনার্জি লেভেল, যেটা কিনা আমার এই কন্ডাকশন এবং ব্যালেন্স ব্যান্ডের মাঝামাঝি পয়েন্টে থাকে যদি সেমিকন্ডাক্টরটা পিওর হয়ে থাকে। পিওর বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই ফার্মি লেভেলটা কন্ডাকশন এবং ব্যালেন্স ব্যান্ডের মাঝে একদম মিডল পয়েন্টে, ঠিক আছে। এবং ফার্মি লেভেলের এই যে দেখেন একটা এই যে সূত্র আছে, সেটা ফার্মি ডিরাইভড প্রবাবিলিটি ফাংশন, মানে F E is equals to 1 divided by 1 plus e to the power e minus EF divided by KT। ইকুয়েশনটা হচ্ছে এটা, ঠিক আছে। এখন এই ইকুয়েশনটা দিয়ে আসলে আমরা কি বাইর করতে পারি? এই ইকুয়েশনটা দিয়ে আমরা বাইর করতে পারি যে আমাদের একটা নির্দিষ্ট এনার্জি লেভেলের মধ্যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি বা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কতটুকু, ওইটা আমরা এই ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারি। তো সাপোজ আমার কন্ডাকশন ব্যান্ডের এনার্জি লেভেল অনেকগুলো আছে, এরকম উপরের দিকে অনেকগুলো আছে, এরকম আছে, হ্যাঁ, এরকম অনেকগুলো এনার্জি লেভেল আছে। একইভাবে আমার নিচে ব্যালেন্স ব্যান্ডের মধ্যে ধরেন অনেকগুলো এনার্জি লেভেল আছে। ওকে, এখন আমার যদি আমরা জানতে চাই যে আমার ধরেন এই এনার্জি লেভেলটা এখানে ইলেকট্রন থাকার সম্ভাবনাটা কতটুকু, এটা প্রবাবিলিটি কত, এটা বাইর করব। তখন কি করবো, আমরা এই ইকুয়েশনের মধ্যে ভ্যালুস গুলো বসাই, তখন আমরা বের করতে পারবো যে এখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি আছে কি নাই। তো ধরেন এই নিচের এনার্জি লেভেল, এটার নাম হচ্ছে E0, এই এনার্জি লেভেলের নাম হচ্ছে E1, পরেরটা লেখা E2, ঠিক আছে। এখন পরে উপরে গুলো এগুলা ধরেন E6, এটা লেখা E6, উপরে এটা লেখা E7। আচ্ছা, এখন আমাকে কোয়েশ্চেন করা হলো যে E1 নামক যে এনার্জি লেভেল আছে এখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কতটা বাইর করো, ঠিক আছে। এটা বাইর করবো কেমনে? আমাদের এখানে সূত্রটা কি আছে, Fe, ঠিক আছে। এখন E এর বদলে কি বসবে? এখন তার মানে নেক্সট লাইনে হবে ইজ ইকুয়ালস টু F, কোয়েশ্চেনে বলা হয়েছে E1 এর কাজ, তো আমরা Fe এর বদলে এখানে হবে E1, Fe1 is equals to 1 divided by 1 plus e to the power, এবং আমার টেম্পারেচারটা কোশ্চেনে দেয়া থাকবে যে টেম্পারেচার যদি 0 কেলভিন থাকে তখন ইলেকট্রন পাওয়ার E1 লেভেলের ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা বাইর করো, ঠিক আছে। তখন আমরা ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা Fe1 এটা বের করো। তখন আমরা কি করব, তখন এখানে জাস্ট সূত্রের মধ্যে জাস্ট E1 টা বসাই দিব, ঠিক আছে। E উপরে এখানে E আছে, এখানে বসাবো E1 minus EF divided by KT, ঠিক আছে। এভাবে করে আমরা ফার্মি লেভেল প্রবাবিলিটির ইকুয়েশন যেটা আছে, প্রবাবিলিটি ফাংশন ইকুয়েশন দিয়ে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা বাইর করতে পারি। এখানে K হচ্ছে ম্যাক্সওয়েল বোলসম্যানস কনস্ট্যান্ট, এই যে বোলসম্যানস কনস্ট্যান্ট K এর ভ্যালুটা বোলসম্যানস কনস্ট্যান্ট, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। Fe হচ্ছে ফার্মি ডিরাইভড প্রবাবিলিটি ফাংশন বা ওই প্রবাবিলিটিটা ফাংশন যেটা দিয়ে আমরা বের করতে পারি যে ইলেকট্রন আছে কি নাই। আর EF হচ্ছে ফার্মি লেভেল। ওকে, চলো
এখন আমরা একটা প্রমাণ করব যে ফার্মি লেভেলের মধ্যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা কত। ঠিক আছে, ফার্মি লেভেলের মধ্যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা কত। তো ধরেন আমার টেম্পারেচারটা এখন দেয়া আছে, টেম্পারেচারের ভ্যালু দেয়া আছে T is equals to সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, তার টেম্পারেচার 0 কেলভিন দিয়ে আছে। এখন বলা হইলো যে এই যে ফার্মি লেভেল আছে, এই ফার্মি লেভেলের মধ্যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা কতটুকু ওটা বের করো। তো আমরা বের করার জন্য কি করব, এই যে ইকুয়েশনটা আছে ইকুয়েশনের মধ্যে EF বসাবো। সো আমরা নেক্সট লাইনে লিখি therefore F, E এর জায়গায় কি বসবে EF। কারণ আমার কোয়েশ্চেনে বলা হয়েছে যে টেম্পারেচার যদি 0 কেলভিন হয় তাহলে ফার্মি লেভেলের মধ্যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা ওটা কত, এটা বের করো। এটা হচ্ছে কোয়েশ্চেন। ঠিক আছে, তো আমরা কি করছি এখানে, আমরা জাস্ট E এর বদলে EF বসাচ্ছি। EF equals to 1 divided by 1 plus 1 plus e to the উপরে যে E আছে এই E এর বদলে এখানে কি বসবে, E এর বদলে এখানে বসতেছে EF minus EF divided by KT minus EF divided by ভাগ KT। ওকে, এখন নেক্সট লাইনে আসি। দেখেন, লক্ষ্য করে দেখেন এখানে EF এবং EF যদি একটা একটার সাথে বিয়োগ করতেছি আমরা, ঠিক আছে, তো EF মানে CF কাটারি চলে গেলে রয়েছে কি 0, তার মানে e টু দি পাওয়ার 0 ডিভাইড বাই KT। ঠিক আছে, সো 0 কে আপনি KT দিয়ে ডিভাইড করলেও থাকে 0। সো ফাইনালি আমরা কি পাচ্ছি, ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার 0। EF কাটারি চলে গেলে 0 থাকছে। এখন এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1, আমরা e টু দি পাওয়ার 0 এর ভ্যালুটা তাহলে কত আসে 1, তাহলে এখানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, ঠিক আছে, ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তার মানে আমাদের যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা সেটা আমরা পাইছি হাফ। তার মানে কি, তার মানে টেম্পারেচার যদি 0 থাকে তাহলে ফার্মি লেভেলের মধ্যে ইলেকট্রন থাকতেও পারে নাও থাকতে পারে। এর জন্য এটা হচ্ছে কি প্রবাবিলিটির ভ্যালুটা আসছে হাফ। যদি ইলেকট্রন থাকতো তাহলে ভ্যালুটা আসতো 1, যদি ইলেকট্রন না থাকতো তাহলে সেক্ষেত্রে এই ভ্যালুটা 0 চলে আসতো। ঠিক আছে, বাট যেহেতু হাফ আসছে আপনাদের ধরে নিতে হবে যে এখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা থাকতে পারে, ইলেকট্রন নাও থাকতে পারে। ঠিক আছে, এটাই হাফ ধরে নিতে হবে। তো এখানে এই জিনিসটা এখানে লেখা আছে, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এখানে লেখাগুলো আছে। এখন আমরা যেটা চেক করব যে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কতটুকু এবং ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কতটুকু। ঠিক আছে, এগুলো এখন আমরা চেক করব। আমরা গত ক্লাসে যেটা করছিলাম, গত ক্লাসে আমি মুখে বলছিলাম যে আমাদের টেম্পারেচার যদি 0 থাকে, টেম্পারেচার 0 থাকলে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনসে ফাঁকা থাকবে এবং ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনস ভরা থাকবে, তাই না? এটা আমি বলছিলাম। আমি এটাকে একটু সুন্দর করে ইয়ে করে নিই এবার। EF। ওকে, এখন আমাদের কোশ্চেন হচ্ছে গিয়া কন্ডাকশন ব্যান্ডের মধ্যে টেম্পারেচার যখন 0, কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা কত, এটা বের করো। কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি এটা বের করো। এখন আমরা তো আমি গত ক্লাসে এমনি বলছিলাম, থিওরিটিক্যালি বলছিলাম যে যখন টেম্পারেচার 0 থাকে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ইলেকট্রনস থাকে না, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনস ফাঁকা থাকে, ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনস ভরা থাকে। এখন আমরা ম্যাথমেটিক্যালি এই ফার্মি লেভেলের এটা দিয়ে প্রমাণ করে দেখব যে আসলে আমার কথার সাথে এটা মিল আছে কিনা। ঠিক আছে, তো আমরা এখন কি করব, আমরা এখন টেম্পারেচার 0 অবস্থায় কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা আছে কিনা ওটা বের করব। আমরা কি করছি, যে এখানে যে ইকুয়েশনটা মেইন ইকুয়েশনের পরের লাইনটা লিখছি, therefore Fe এর বদলে কি বসবে এখানে, Fe এর বদলে এখানে বসতেছে EC। এখানে সিটা চলে আসছে। কাজ করি এটাকে সুন্দর করে না হলে এভাবে আমি আরেকবার নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখানে নিয়ে আসি। এটাকে
দেয়ারফর এটা এখন আমার এখানে সি সি এর বদলে কি বসছে, এখানে সি বসতেছে, ইসি। এখানে এর বদলে কি বসতেছে, এখানে ইসি বসতেছে, ইসি মাইনাস ইএফ। ওকে, এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন, ইসি আছে উপরে, ইসির ভ্যালুটা বড়, ঠিক আছে, ইসি থেকে কি বিয়োগ করছি, ইএফ। তো ইসি থেকে ইসি একটা বড় ভ্যালু, ইসি একটা বড় ভ্যালু মাইনাস করতেছি আমরা কত, ইএফ একটা ছোট ভ্যালুকে বিয়োগ করছি। একটা বড় ভ্যালু থেকে যদি একটা ছোট ভ্যালু আপনারা বিয়োগ করেন তাহলে ভ্যালুটা তো পজিটিভ আসবে, আসার কথা, তাই না? একটা বড় ভ্যালু থেকে একটা ছোট ভ্যালু আমরা যদি বিয়োগ যদি করি তাহলে সেটা বড় মানে একটা পজিটিভ ভ্যালু আসতেছে। তো আমি ধরে নিতেছি যে ইসি থেকে যদি ইএফ বিয়োগ করি তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা ইজ ইকুয়াল টু পজিটিভ এক্স প্লাস এক্স, ধরে নিলাম প্লাস এক্স পাবো। এটা আমি জাস্ট বক্স করে রাখতেছি, ইসি থেকে ইএফ বিয়োগ করলে প্লাস এক্স পাবো। সুতরাং আমার যে এখানে যে অংশগুলো আছে এই অংশগুলোতে আমি এক্স বসাই দিই, প্লাস এক্স, ঠিক আছে, এই জায়গাটাতে আমি এক্স বসাই দিতেছি। দেয়ারফর এটা তো ইসি থাকবে, আর এখানে ইসি থেকে ইএফ বিয়োগ করলে থাকতেছে প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, ঠিক আছে। তারপরে লাইনে আসি আমরা, ইজ ইকুয়ালস টু টি এর মানটা তো জিরো, আমি বলে নিছি যে টেম্পারেচার কিন্তু এখন আমি 0 কেলভিনেই রাখছি, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই যে টি এর মানটা যেটা আছে এখানে বসাই দেব, জিরো ভ্যালুটা বসাই দেব। তো আমার হয়ে যাচ্ছে কি ইকুয়েশনটা 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার উপরে এক্স ডিভাইডেড বাই টি, কে এর সাথে টি এর ভ্যালু 0 গুণ হচ্ছে, কে গুণ 0 কত, 0, তার মানে এক্স ডিভাইডেড বাই 0, ঠিক আছে, এক্স ডিভাইডেড বাই 0 এটা হচ্ছে। আচ্ছা নেক্সট কি করতেছি আমরা, নেক্সট হচ্ছে ইজ ইকুয়ালস টু, পর লাইনটা লিখবো, একটা ভ্যালুকে আপনি 0 দিয়ে যদি ভাগ দেন তাহলে সেই ভ্যালু তাহলে কি আসে, মানে 0 দিয়ে কোনো কিছু ভাগ দিলে সেই ক্ষেত্রে সেটা ইনফিনিটি হয়ে যায়, ঠিক আছে। আমরা কি করব, 1 ডিভাইডেড বাই 1 প্লাস লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 0 মানে কি, এক্স ডিভাইডেড বাই 0 মানে ই টু দি পাওয়ার ইনফিনিটি, ঠিক আছে। আচ্ছা তার পরের লাইনে যাই আমরা, এটা পরের লাইনে যাই, ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস, আচ্ছা ই টু দি পাওয়ার ইনফিনিটির ভ্যালু কি, ই টু দি পাওয়ার ইনফিনিটির ভ্যালুটাও কিন্তু ইনফিনিটি, ওকে। আচ্ছা এখন ইনফিনিটির সাথে আমরা কি করতেছি, এক যোগ করছি, ইনফিনিটি তো মানে অনেক অনেক বড় একটা ভ্যালু, এটার সাথে আপনার এক যোগ করা বা বিয়োগ করা এটা কোনো ম্যাটার করতেছে না। সুতরাং ইনফিনিটির সাথে এক যোগ করলেও থাকে ইনফিনিটি, ঠিক আছে। সুতরাং আমরা নিচে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 1 প্লাস ইনফিনিটি কে লিখতে পারি ইনফিনিটি। এখন আপনি কি করতেছেন, একটা অনেক বড় একটা ভ্যালু মানে ইনফিনিটি কে আপনারা ডিভাইড করতেছেন, মানে এটাকে 1 কে ইনফিনিটি দ্বারা ডিভাইড করতেছেন, ঠিক আছে। একটা বড় ভ্যালু দিয়ে যদি ডিভাইড করে থাকেন তাহলে সেটা কি হবে, সেটা 0-র কাছাকাছি চলে আসবে, ঠিক আছে। তার মানে 1 ডিভাইডেড বাই ইনফিনিটি ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। আমরা কি পাইলাম দেখেন, probability of finding an electron in the conduction band when the temperature is 0 Kelvin is 0, দেখছেন probability এর ভ্যালুটা আমরা 0 পেয়ে গেলাম না। তার মানে আমার কথার সাথে গত ক্লাসে যে কথাটা বলছিলাম এই ম্যাথমেটিক্যাল প্রমাণটাও মিলে গেল, যে আমাদের টেম্পারেচার যখন 0 তখন কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিও 0, কোনো ইলেকট্রন থাকতেছে না কন্ডাকশন ব্যান্ডে, ওকে, তখন টেম্পারেচারটা 0 থাকছে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়া ভ্যালেন্স ব্যান্ডেরটা দেখব, ঠিক আছে, এটা গেল। এখন কোয়েশ্চেনটা হচ্ছে গিয়া, এখন কোয়েশ্চেন হবে যে টেম্পারেচার যখন 0 তখন ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কত এটা বের করো। একইভাবে আমরা কি করব, এই যে ইকুয়েশনটা তো এটা, এটা আমার মেইন ইকুয়েশন, ঠিক আছে, মেইন ইকুয়েশন। তারপরে এখান থেকে আমার পরের লাইনটাতে বসাবো, পরের লাইনটাতে আমরা
এই ই এর বদলে কি বসাচ্ছি, ইভি বসাবো এখন, কারণ আমরা ইভি ভ্যালেন্স ব্যান্ডটা বের করছি, ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি বের করতেছি, সেখানে ইভি লিখতেছি, এখানেও ইভি লিখতেছি, ঠিক আছে। এখন লক্ষ্য করে দেখেন ইভি লিখে ফার্মি লেভেলের নিচে, ঠিক আছে, মানে একটা ছোট ভ্যালু, ফার্মি লেভেলের একটা বড় ভ্যালু, সুতরাং আপনারা কি করছেন, একটা ছোট ভ্যালুকে এক ছোট ভ্যালু থেকে একটা বড় ভ্যালু বিয়োগ করতেছেন, তার মানে ইভি ধরে নিলাম ইভি মাইনাস ইএফ, যেটা এটার যে ভ্যালুটা পাবো আমরা, এটা হলো একটা নেগেটিভ ভ্যালু, ধরে নিলাম এটার ভ্যালুটা হলো মাইনাস এক্স, নেগেটিভ এক্স পাবো আমরা, ঠিক আছে, মাইনাস এক্স। সুতরাং এই মাইনাস এক্স ভ্যালুটা আমরা এখানে বসাই দিই, এখানে আমরা মাইনাস এক্স ভ্যালুটা বসাই দিচ্ছি দিলে, therefore এটা তো ইভি থাকবে, এখানে হচ্ছে গিয়া, এখানে বসতেছে হচ্ছে গিয়া মাইনাস এক্স, ওকে, মাইনাস এক্স ডিভাইডেড বাই কেটি, ওকে, এরকম আছে। এখন আবার টি এর মানটা বসাই দিই, টি এর মানটা এখানে বসাই দিলে তাহলে রয়ে যাচ্ছে কি, ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 0, ঠিক আছে, মাইনাস এক্স ডিভাইডেড বাই 0। তো এখন আবার একই জিনিসই হচ্ছে, তো এখানে এক্স কে আমরা 0 দিয়ে ভাগ দিয়ে দিয়েছি, সুতরাং উপরে পাবো ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, আর এখানে একটা মাইনাস আছে, ঠিক আছে, তো এটাকে লিখতে পারি ইকুয়ালস 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, ওকে, এটা লিখলাম। এখন লক্ষ্য করে দেখেন এখানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, এখন ই টু দি পাওয়ার এটাকে প্লাস ইনফিনিটি করতে গেলে কি করতে হবে, এটাকে ইনভার্স করে দিতে হবে, হ্যাঁ, তো আমরা কি করব, এটাকে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 1 প্লাস এই ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি কে এটাকে ইনভার্স করে দিচ্ছি, তো এটা এখানে উল্টে যাবে, তো 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইনফিনিটি, ঠিক আছে। তারপরে লাইনটা লিখি ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি, ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, সো এটার ইকুয়েশন হয়ে যাচ্ছে ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই ইনফিনিটি, ওকে, ঠিক আছে। তারপরে লাইনে আসি 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 কে ইনফিনিটি তে ভাগ দিলে কি হচ্ছে, 0 হয়ে যাচ্ছে, এটা 0, তো ফাইনালি আমরা রেজাল্ট কি পাচ্ছি, ইজ ইকুয়ালস টু 1। তার মানে দেখেন আমি টেম্পারেচার যখন 0 দিছি তখন এই ফার্মি লেভেল না, ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটির ভ্যালুটা পাচ্ছি ইজ ইকুয়ালস টু 1 পাচ্ছি। তার মানে আমি লাস্ট ক্লাসে কি কথা বলছিলাম, যে ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনে ভরা থাকে যখন টেম্পারেচার 0, এটা আমরা ম্যাথমেটিক্যালি এই ফার্মি লেভেলের ইকুয়েশন দিয়ে প্রমাণ করে দিলাম, ওকে। তো এই প্রমাণগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট, যে আমি যেখান থেকে এই স্টেপগুলো যেটা করলাম, কন্ডাকশন ব্যান্ডের জন্য যেটা দেখাইলাম ওইটা ইম্পর্টেন্ট, ভ্যালেন্স ব্যান্ডের জন্য যেটা দেখাইলাম এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনার এটা কিন্তু আবার এই স্লাইডসে পাবেন না, আমার এই ভিডিওটা দেখে আপনাদের কোনো খাতায় নোট ডাউন করে রাখেন। এটা ছিল ফার্মি লেভেলের যখন টেম্পারেচার 0 ছিল, ওকে। তো আমরা দেখেন টেম্পারেচার যদি 0 থাকে গ্রাফটা কি রকম হয়, টেম্পারেচার যখন 0 ছিল, আমি গ্রাফটা এখানে দেখাই, টেম্পারেচার যখন 0, ওয়াই অ্যাক্সিসে ফার্মি লেভেলের ইকুয়েশন বা ফার্মি লেভেলের প্রবাবিলিটিটা, এক্স অ্যাক্সিসে হচ্ছে এনার্জি লেভেল, দেখেন এটা তো হচ্ছে ফার্মি লেভেলের উপরের দিকে, মানে ফার্মি লেভেলের থেকে বড়, তার মানে এগুলা কি, এগুলা হচ্ছে আমার কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। আর এই বাম পাশে হচ্ছে এটা হচ্ছে ফার্মি লেভেলের থেকে ছোট যে লেভেল গুলো আছে, ছোট এনার্জি লেভেল গুলা, তারপরে এটা আমার ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে। টেম্পারেচার আমি 0তেই ফিক্স করে রাখছি, সেমিকন্ডাক্টর টেম্পারেচার 0তেই ফিক্স আছে, ওকে। এখন লক্ষ্য করে দেখেন যখন ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি, এটা কত আমরা দেখছিলাম একটু আগে, প্রমাণ করছিলাম যে ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা 1, তার মানে দেখেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এটা তো ব্যালেন্স ব্যান্ড যতটুকু আছে ততটুকের মধ্যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু 1, 1 বরাবর একটা দাগ গেছে, দেখছেন 1 বরাবর দাগ, ঠিক আছে। তারপরে এই ফার্মি লেভেলের উপরে যে লেভেল গুলো আছে এগুলাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড, ওকে।
সেই কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি দেখেন 0 বরাবর দাগ আছে, ঠিক আছে 0। এবং ফার্মি লেভেলের মধ্যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি মাঝখান দিয়ে গেছে যে হাফ, ঠিক আছে যে হাফ। ওকে, সো এটা ছিল 0 ডিগ্রি 0 কেলভিন টেম্পারেচারে। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ করব। টেম্পারেচার ইনক্রিজ করার পর আমরা দেখবো যে কি হচ্ছে। টেম্পারেচার একটু ইনক্রিজ করলাম, দেখেন এখন কি হলো, এখান থেকে আগে কি ছিল, এই জায়গাটাতে ফ্ল্যাট ছিল, এই জায়গাটাতে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা হাই ছিল। এখন যত টেম্পারেচার বাড়াবে, আমি আগে ক্লাসে দেখাচ্ছিলাম টেম্পারেচার বাড়ালে ভ্যালেন্স ব্যান্ডের থেকে ইলেকট্রন গুলো কমতে থাকবে এবং ইলেকট্রন গুলো কই যেতে থাকবে, কন্ডাকশন ব্যান্ডের উপরে উঠতে থাকবে, ঠিক আছে। তার মানে কি, তার মানে এই ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাটা আস্তে আস্তে কমতে থাকবে এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি আস্তে আস্তে বাড়তে থাকবে। সেই মানে এর জন্যই দেখেন এখান থেকে টেম্পারেচার বাড়াইলাম, টেম্পারেচার বাড়ানোর সঙ্গে সঙ্গে এখান থেকে দেখছেন কমে গেল প্রবাবিলিটি, এই জায়গাটা কিন্তু আর 1 নাই। আর এখানে দেখেন 0 ছিল, এখন এখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা 0 থেকে বেশি হয়ে গেল, মানে এখন ইলেকট্রন পাবো আমরা, কারণ কিছু ইলেকট্রন এখন কন্ডাকশন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের উপরে চলে গেছে। টেম্পারেচার আরেকটু বাড়াই, টেম্পারেচার যদি আরেকটু বাড়াই T2 টেম্পারেচার, তখন দেখবো যে এই গ্রাফটা আরো কমে আসছে, উপরের থেকে আরো কমে আসছে আর নিচ থেকে আরো একটু বড় হয়ে গেছে। দেখেন উপর থেকে আরো কমে গেল ইলেকট্রন, এখন আমরা ভ্যালেন্স ব্যান্ডে কম পাচ্ছি, কন্ডাকশন ব্যান্ডে এখন বেশি পাচ্ছি। ওকে, সো এটা ছিল এদিকে তিনটার আর কি কম্পারিজন। ঠিক আছে, তিনটা যদি একসাথে দেখি, দেখেন তিনটা একসাথে দেখলে গ্রাফটা এরকম হবে। তো গ্রাফটা এরকম হবে যে এই ব্লু কালার হচ্ছে যখন টেম্পারেচার 0, গ্রিন কালার হচ্ছে যখন টেম্পারেচারটা একটু বাড়াইলাম, এবং পার্পল কালারটা হচ্ছে টেম্পারেচার আর একটু বাড়াইলাম। তার মানে আস্তে আস্তে যত টেম্পারেচার বাড়াবো কন্ডাকশন ব্যান্ডটা ভরা শুরু হচ্ছে, ভ্যালেন্স ব্যান্ডটা আস্তে আস্তে কমা শুরু হচ্ছে। তা আমরা যদি এই অ্যানিমেশনটা একটু দেখি, দেখেন আমার এটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, মানে আমার এই কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড এগুলা মধ্যে কোনো মানে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ইলেকট্রনসে ভরা, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনসে ফাঁকা, মানে কোনো ইলেকট্রনস নাই। ওকে, এবং ফার্মি লেভেল ইজ একদম মিডলে, একদম সেন্টার থেকে আমার ফার্মি লেভেল। আমি টেম্পারেচার আস্তে আস্তে বাড়াবো, তত ইলেকট্রনস গুলো নিচ থেকে উপরের দিকে চলে যাবে। এটা লাগে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। এখন আমরা যদি এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল হয়, মানে আমি সেমিকন্ডাক্টরকে যদি ডোপিং করে আমি তো একটা ম্যাটেরিয়ালকে এন টাইপ বানাইতে পারি কিংবা পি টাইপ বানাইতে পারি, ঠিক আছে। এখন ডোপিং করলে হবে কি, আমার যদি এটাকে আমি এন টাইপ ডোপিং করি, তাহলে দেখেন কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ইলেকট্রনের সংখ্যাটা কিন্তু এখন বেশি, যার ফলে আমার এই ফার্মি লেভেলটা মাঝখান থেকে এখন কন্ডাকশন ব্যান্ডের কাছে চলে গেল। ওকে, সো সবসময় এটা মনে রাখতে হবে যে যদি এন টাইপ ম্যাটেরিয়াল হয় ফার্মি লেভেলটা কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি থাকে, যদি পি টাইপ হয়ে থাকে তখন ফার্মি লেভেলটা ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি থাকে। ঠিক আছে, এই যে ইন্ট্রিনসিক যখন পিওর সেমিকন্ডাক্টর ছিল তখন মাঝামাঝি থাকলো, এন টাইপ হলে কন্ডাকশন ব্যান্ডের কাছে, পি টাইপ হলে ভ্যালেন্স ব্যান্ডের কাছে ফার্মি লেভেলটা। এটা ছিল ফার্মি লেভেলের এতক্ষণ যা করলাম। এখন আমরা যেটা দেখবো সেটা কনসেন্ট্রেশনটা, আমরা হচ্ছে কনসেন্ট্রেশনটা দেখেন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে। দেখেন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে ইলেকট্রনের সংখ্যা যতগুলো আছে, হোলের সংখ্যাগুলো ততগুলো আছে, ঠিক আছে, দুইটার ভ্যালু সেম। যখন আমরা ইন্ট্রিনসিক থেকে এন টাইপ করে ফেলবো তখন লক্ষ্য করে দেখেন ইলেকট্রনের সংখ্যাটা বেশি, হোলসের সংখ্যাটা কম, এবং ফার্মি লেভেলটা কন্ডাকশন ব্যান্ডের কাছে চলে গেছে। আর আমরা যদি এটা পি টাইপ ম্যাটেরিয়াল হয়, পি টাইপ ম্যাটেরিয়াল, সেক্ষেত্রে হোলসের কনসেন্ট্রেশনটা বেশি ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে, কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ইলেকট্রনের কনসেন্ট্রেশনটা কম, এবং ফার্মি লেভেলটা ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি। এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন এবং হোলের কনসেন্ট্রেশন ডেরিভেশন। আপনারা এই 9, 10, 11, 12, 13, 12 নম্বর স্লাইড পর্যন্ত যদি দেখেন, এখান থেকে ডেরিভেশনটা লেখা আছে ঠিকই স্লাইড গুলোর মধ্যে, বাট খুবই শর্টকাট, মানে স্টেপ বাই স্টেপ সবকিছু দেয়া নেই এর মধ্যে, ঠিক আছে।
এইগুলো দেখার জন্য স্টেপ বাই স্টেপ দেখার জন্য আপনারা চলে আসবেন 13 নাম্বার স্লাইডে। ঠিক আছে, 13 নাম্বার স্লাইডে খুব সুন্দর করে আমি আমার হ্যান্ডরাইটিং এ সব লেখা আছে, মানে স্টেপ বাই স্টেপ লেখা আছে যে কেমনে কি হয়েছে এবং এক্সপ্লেনেশনও করা আছে। ওকে, এন নট, ডেরিভেশন অফ এন নট মানে আমাদের যে ইলেকট্রন একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে যে ইলেকট্রনের কনসেন্ট্রেশন, ওইটার ডেরিভেশনটা আমরা এখানে দেখব। ঠিক আছে, সো আমরা আবারও করি, নতুন একটা নেই এখানে, এই সেটটা এখান থেকে এখানে নিয়ে আসি, করি। এখন আমরা এটা বোঝার জন্য অবশ্যই আপনাদেরকে আবারও এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা আপনাদের দেখতে হবে। এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা ধরেন এটা লাগে আমার কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ডের অনেকগুলো এনার্জি লেভেল আছে, ধরেন অনেকগুলো মিলাই তো কন্ডাকশন ব্যান্ড হয়, অনেকগুলো এনার্জি লেভেল কম্বাইন করে হয় কন্ডাকশন ব্যান্ড। ঠিক আছে, এটা হলো, আর নিচেরটা থেকে ব্যালেন্স ব্যান্ড। ঠিক আছে, ব্যালেন্স ব্যান্ড ইভি। ঠিক আছে, এখন আমাদের যেটা আমরা বের করব সেটা হলো এন নট বের করব, মানে এন নট হচ্ছে কি এই পুরো কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ইলেকট্রনের সংখ্যাটা কত, এটা হয়ে যায় এন নট। ঠিক আছে, এন নট। তো ধরে নিলাম আমার এনার্জি লেভেল এটা লেখা ই, এই এনার্জি লেভেলটার নাম হচ্ছে ই। ঠিক আছে, এখন এই এনার্জি লেভেলের মধ্যে ধরেন আমার কয়েকটি ইলেকট্রন আছে, ধরেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ধরেন কিছু ইলেকট্রন আছে, 6-7টার মতো ইলেকট্রন এনার্জি লেভেলের মধ্যে আছে। ঠিক আছে, তো আমরা এই ডায়াগ্রামটা আপনারা এখানে দেখে রাখেন, আমি স্টেপ বাই স্টেপ আসতেছি আবার ডায়াগ্রামটাতে। তো আমার লক্ষ্য করে দেখেন যে ফার্স্ট স্টেপটা n is equals to GCE FFE, সূত্রটা কি হয়েছে ফার্স্টে, n is equals to GCE is dot FFE। সেটা নাই বরাবরই। এখন n টা কি, n টা হচ্ছে এই যে এইখানে যে এনার্জি লেভেলটা আমরা ধরছি, যে এই এনার্জি লেভেলের মধ্যে ইলেকট্রন কতগুলো আছে, ওইটার ভ্যালু হচ্ছে Ne। ঠিক আছে, এই ভ্যালুটা হচ্ছে Ne এবং এটা ইজ ইকুয়ালস টু GCE। GCE ইজ দি ডেনসিটি অফ কোয়ান্টাম স্টেটস, মানে কি এখানে যে এনার্জি লেভেল গুলো আছে, এখানে ধরেন কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি লেভেল গুলো তো অনেকগুলো আছে, মানে অনেকগুলো এনার্জি লেভেল মিলাই কিন্তু একটা কন্ডাকশন ব্যান্ড হয়। ওকে, সো এই এনার্জি লেভেল গুলা ডেনসিটিটাকে বলা হচ্ছে GCE। ডেনসিটি মানে আপনার ঘনত্ব, এটাকে বলা হচ্ছে GCE। কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি লেভেল গুলোর ঘনত্বটাকে বলা হচ্ছে GCE। ঠিক আছে, এবং ওইটার সাথে আমরা কি করছি, FFE গুণ করছি। FFE হচ্ছে কি ফার্মি ডিরাইভড প্রবাবিলিটি ফাংশন, মানে আমার যে এই E নামক এনার্জি লেভেল আছে এর মধ্যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা কত, ওইটার সাথে যদি আমরা এই দুটো গুণ করি তাহলে আমরা কি পাবো, ওই নির্দিষ্ট এনার্জি লেভেলের মধ্যে ইলেকট্রনের কনসেন্ট্রেশনটা পাবো। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়া Ne হচ্ছে গিয়া এই এনার্জি লেভেলের মধ্যে ইলেকট্রনের কনসেন্ট্রেশন। আর আমাদের উদ্দেশ্য কি, পুরো কন্ডাকশন ব্যান্ডের মধ্যে, টোটাল কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ইলেকট্রন কতগুলো আছে ওইটা বের করা। ঠিক আছে, সেইটা বের করার জন্য কি করব, দেখেন আমাদের যে সূত্রটা আছে Ne, যে সূত্রটা আমরা বের করলাম, Ne এর সূত্রটাকে যদি আমরা এই পুরো কন্ডাকশন ব্যান্ড বরাবর ইন্টিগ্রেট করি তাহলে কিন্তু পুরো কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে ওটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, আমার কন্ডাকশন ব্যান্ডের এই নিচের এনার্জি লেভেলটা মনে করেন EC, আর একদম টপটা যেটা সেটা ধরে নিলাম ইনফিনিটি। ঠিক আছে, আমি কি করব, এই যে ইকুয়েশনটা আছে Ne ইকুয়েশনটাকে যদি আমি ইন্টিগ্রেট করি একদম কন্ডাকশন ব্যান্ডের নিচের থেকে কন্ডাকশন ব্যান্ডের একদম শেষ মাথা পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি, n নটটা পেয়ে যাবো, n নটের ভ্যালুটা পেয়ে যাবো। ঠিক আছে, সো এখানে লক্ষ্য করে দেখেন যে n নট ইজ ইকুয়ালস টু কি করছে, n নট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ
ইন্টিগ্রেশন লিমিটে ইসি থেকে ইনফিনিটি জিসিই এফএফই ডিই। এখন ইন্টিগ্রেশনটা যেটা আমরা করতেছি সেটা কিসের সাপেক্ষে করছি? সেটার সাপেক্ষে করছি ডিই এর সাপেক্ষে। এখন ডিইটা কি? এক একটা এনার্জি লেভেলের মাঝখানে যে ডিফারেন্সটা, এই যে এইটা এগুলা হচ্ছে কি ডিই, ঠিক আছে? তো আমি কন্ডাকশন ব্যান্ডটা আর একটু সুন্দর করে এভাবে আঁকাই দিই, এখানে জিনিসটা আসলে ক্লিয়ার না। মনে করেন কন্ডাকশন ব্যান্ড গুলো আমার এরকম আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। এটা হলো কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে? এই কন্ডাকশন ব্যান্ডে এটা লেখা নিচের অংশটা একদম লোয়েস্ট কন্ডাকশন ব্যান্ড, আর উপরেরটা একদম টপটা লেখা আমার ইনফিনিটি। হ্যাঁ, এখন আমার ধরেন এই এনার্জি লেভেলটার নামে লেখা ই। এখন এই এনার্জি লেভেলের মধ্যে কিছু যদি ইলেকট্রন থাকে, কিছু ইলেকট্রন আছে, তার মানে এই এনার্জি লেভেলের মধ্যে ইলেকট্রনের কনসেন্ট্রেশনের সংখ্যা লেখা এনই, ঠিক আছে? এক একটা এনার্জি লেভেলের মাঝখানে যে ডিফারেন্সটা, এই যে এগুলা ডিফারেন্স, এটা ডিই, এটা ডিই, এটা ডিই, এটাও ডিই। ওকে, আমরা কি করতেছি, একটা পাই গেছি। একটা এনার্জি লেভেলের মধ্যে ইলেকট্রনের কনসেন্ট্রেশন যদি এনই হয়, তা টোটালটার যদি জানতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করবো, এই একটা এনার্জি লেভেলটা কি আমরা ইন্টিগ্রেট করব, তাহলে আমরা সম্পূর্ণটা পাই যাবো। ইজ ইকুয়ালস ইট ইজ ইকুয়ালস টু এন নটটা পাই যাবো, ঠিক আছে? এন নটের ভ্যালুটা পাই যাবো। তখন আমার এই এন এর ভ্যালুটা কত, জিসিই এফএফই, এবং এই ইন্টিগ্রেশনটা যেটা হচ্ছে সেটা ডি এর সাপেক্ষে হচ্ছে। ওকে, ডি এর সাপেক্ষে হচ্ছে। আর এন এর সূত্রটা কি? এন এর সূত্রটা লেখা এটা জিসিই এফএফই, এটা এখানে বসাইলাম। where EC is the bottom of the conduction band, EC is the conduction band এর নিচের অংশটা, and D is the energy range in the conduction band, এবং DE হচ্ছে গা একটা এনার্জির ডিফারেন্স, একটা এনার্জি লেভেলের ডিফারেন্স। জিসি এর একটা সূত্র আছে, এই সূত্রটা ডেরিভেশনটা আপনাদের জানার দরকার নেই, জাস্ট এটা মুখস্থ রাখেন যে জিসি এর যে ইকুয়েশনটা সেটা হচ্ছে 4 পাই 2 mn স্টার ডিভাইড বাই h কিউব। mn স্টার হচ্ছে গা ইফেক্টিভ মাস অফ ইলেকট্রনস, মানে এক একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে ইলেকট্রন এবং হোলের যে ভরটা, মাস, যেটা MA মাস, ওইটা ডিফারেন্ট হবে, ঠিক আছে? ওইটাকে বলা হয় ইফেক্টিভ মাস। mn স্টার হচ্ছে ইফেক্টিভ মাস, ঠিক আছে? এটা থাকবে। আর h হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, থাকবে রুট ওভার ই মাইনাস ইসি, ই থেকে ইসিটাকে বিয়োগ করা হয়েছে। এটা হলো কি আমার জিসি এর সূত্রটা। আর এফএফ এর সূত্রটা কি? এফএফ ইজ ইকুয়ালস টু 1 ডিভাইড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ই মাইনাস ই এফ ডিভাইড বাই কেটি। এটা তো আমরা একটু আগে দেখে আসলাম। সো ফাইনালি ইজ ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু হবে ইসি থেকে ইনফিনিটি, আচ্ছা এন এর বদলে কি বসছে, এন এর বদলে এখানে বসছে জিসিই ডট এফএফই, এটা আমরা জানি, এটাকে আমরা ডিই সাপেক্ষে করতেছি। তারপরে আমাদের যে জিসিই এর যে সূত্রটা, এটা আমরা জানি হচ্ছে এটা, এগুলো মুখস্থ করতে হবে। এবং এফএফই এর যে সূত্রটা সেটা হচ্ছে গিয়া এই যে এটা, একটু আগে যে দেখাইলাম আগের স্লাইডে। ওকে, এই ভ্যালুস গুলো আমরা এখানে বসাই দিব। বসাই দেওয়ার পরে কি হবে, বসাই দেওয়ার পরে এই যে এই স্লাইডে আসি এরকম, ঠিক আছে? এফএফই ইজ ইকুয়ালস টু এত। আচ্ছা, আমাদের এফএফই যেটা দেখেন, এখানে লক্ষ্য করে দেখেন, এফএফই এর সূত্রটা আছে এরকম, এফএফ ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ই মাইনাস ইএফ ভাগ কেটি, ঠিক আছে? ডিভাইডেড বাই কেটি, এরকম আছে। ওকে, এখন এই ইকুয়েশনটাকে আমাদের ছোট করে আনতে হবে। ওকে, ছোট করে আনার মানেটা কি, আমাদের দেখেন আমাদের যে কন্ডাকশন ব্যান্ডটা তো এটা ছিল, কন্ডাকশন ব্যান্ড এটা। এখন ফার্মি লেভেলটা ধরেন আমার মাঝখানে এই জায়গাটাতে ফার্মি লেভেল, এবং ভ্যালেন্স ব্যান্ডটা নিচের দিকে আছে, ঠিক আছে? আমরা ধরেন এই এনার্জি লেভেলটা নিয়ে কাজ করতেছি, এই এনার্জি লেভেল ই। ওকে, এখন লক্ষ্য করে দেখেন, ইটা কিন্তু
এই ইটা কিন্তু ইসি থেকে বেশি, তাই না? ই ইজ গ্রেটার দেন ইসি, এটা বলা যেতে পারে। এটা ই ই ই হয়েছে না, ইসি থেকে বেশি উপরের দিকে। তাহলে আমরা যদি ইয়ে করি, ই এর থেকে যদি ই এফ বিয়োগ করি, ই এর থেকে যে ই এফ বিয়োগ করি, তাহলে এর ভ্যালুটা কিন্তু অনেক বড় একটা ভ্যালু আসতেছে, তাই না? তাহলে এটার ডিসটেন্সটা অনেক বড়, ফার্মি লেভেলটা মাঝখানে, ইটা লেভেলটা অনেক উপরে। তো যেহেতু ই হচ্ছে গিয়া ইসি থেকে বড় অনেক, সুতরাং আমরা এটা বলতে পারি যে ই মাইনাস ইএফ এর যে ভ্যালুটা সেটা অনেক বেশি বড় আসছে। এবং কিসের থেকে বড় আসছে দেখেন, আমার ই মাইনাস ইএফ টা উপরে, এখানে যে ইকুয়েশনটা আছে, ই মাইনাস ইএফ টা বিয়োগ হচ্ছে কার, ই মাইনাস ইএফ টা ডিভাইড হচ্ছে কি দিয়ে, কেটি দিয়ে, ঠিক আছে? আমরা বলতে পারি যে ই মাইনাস ইএফ এর যে ভ্যালুটা আসবে সেটা কেটি এর যে মান হবে ওইটার থেকে কে এর সাথে টি গুণ করলে যে ভ্যালুটা আসবে সেটার থেকে ই মাইনাস ইএফ এর ভ্যালুটা অনেক বেশি বড়। ওকে, তো সেই ক্ষেত্রে দেখেন আমরা কি করতে পারি, এই যে যে একটা উপরের একটা ভ্যালুর যেটা আছে, উপরের একটা হাই একটা ভ্যালু, বড় একটা ভ্যালুর থেকে যদি আপনারা ছোট ভ্যালু ডিভাইড করেন, তাহলে আমরা একটা অনেক বড় একটা ভ্যালু পাবো। তার সাথে আবার ই টু দি পাওয়ার সামথিং আছে, তাহলে আমার ওভারঅল ভ্যালুটা কিন্তু, এই পুরো ভ্যালুটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। সুতরাং ওইটার সাথে এক যোগ করা কি বিয়োগ করাটা একই কথা। সো আমরা যে ইকুয়েশনটা, এফ এফ এর যে ইকুয়েশনটা, এটাকে আমরা ছোট করে লিখতে পারি, এফ এফ ই ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই e to the power e minus ef divided by kt। ঠিক আছে, ওয়ানটাকে আমরা চাইলে নেগলেক্ট করতে পারি। এখানে এই জিনিসটা করছে দেখেন, ফর ইলেকট্রনস ইন দি কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে ইলেকট্রনস আছে E is greater than EC, মানে আমাদের যে এনার্জি লেভেলটা ইটা, সেটা EC থেকে অনেক বড়। যেহেতু EC থেকে অনেক বড়, সুতরাং আমার E মাইনাস EF এর যে ভ্যালু সেটা KT ভ্যালুর থেকে অনেক বেশি বড় হবে। ঠিক আছে, সো আমার এফ এর যে ভ্যালুটা সেটা ইজ ইকুয়ালস টু এটা হয়ে যাবে, এটাকে আমরা চাইলে ইনভার্স করে লিখতে পারি, ইজ ইকুয়ালস টু, এটা উল্টায় দেই, ই টু দি পাওয়ার মাইনাস ব্র্যাকেট দিই ই মাইনাস ইএফ ডিভাইড বাই কেটি। তো লক্ষ্য করে দেখেন এখানে যে ইকুয়েশনটা আছে এফ এফ ই ইজ ইকুয়ালস টু, এটাকে আমরা ই মাইনাস ইএফ ডিভাইড বাই কেটি, বোলসম্যান অ্যাপ্রক্সিমেশন, এটা লিখতে পারি। ওকে, এখন যে ইকুয়েশনটা আগে দেখালাম, এই যে জিসিই গুণ এফএফই, এখানে জিসি এর ভ্যালুটা বসাই দিব এখানে, এবং এফএফ এর ভ্যালুটা এখানে একটু যেটা বের করলাম এটা বসাই দিব। সো ফাইনালি আমার ইকুয়েশনে যেটা আসবে সেটা হচ্ছে এটা, যেটা n নট ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ইসি থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করতেছি, এটা হচ্ছে কি জিসি এর ভ্যালুটা, এটা হচ্ছে জিসি এর ভ্যালুটা, এবং এটা হচ্ছে কি আমার এফএফ এর ভ্যালুটা। ওকে, এখন আমরা পরের স্টেপ গুলাতে আসি, পরের স্টেপে আসি। এখানে দেখেন কনস্ট্যান্ট টার্ম কোনটা আছে, আমরা কিসের সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেট করছি। আপনারা যদি এখানে দেখেন ই এর সাপেক্ষে করছি না, ডিই লেখা লাস্টে। তো এখানে আমার যে জিনিসটা আছে, এখানে ইন্টিগ্রেশনের ভিতরে যে জিনিসগুলো আছে যেগুলা কনস্ট্যান্ট টার্ম, যেগুলোর মধ্যে কোনো ই নাই, সেগুলো বাইরে নিয়ে আসবো। ঠিক আছে, দেখেন এই 4π2mn স্টার ডিভাইডেড বাই h কিউব, এর মধ্যে কোনো ই নাই, সেটাকে আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে আসছি। ঠিক আছে, তারপরে এটার মধ্যে ই আছে, এই যে ই মাইনাস ইসি রুট ওভার, এটার মধ্যে ই আছে, সুতরাং আমরা এটাকে ভিতরে রেখে দিছি। তারপরে এই ই টু দি পাওয়ার মাইনাস ই মাইনাস ইউ ডিভাইড কেটি, এটার মধ্যে ই আছে, বড়দের ই, সো এটাও রেখে দিছি। এবং এটা তো ডিই, আমরা তো ডি এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেট করতেছি। তো এতটুকু অংশ আমার ইন্টিগ্রেশনের ভিতরে থাকলো, আর বাকিটা আমরা বাইরে নিয়ে আসলাম। এখন এত একটা জটিল একটা জিনিসকে আমরা ইন্টিগ্রেট কেমনে করব? এই জটিল একটা জিনিসকে তো ইন্টিগ্রেট করা সম্ভব না। সেটাকে আমরা কি করব, আমরা কি করছি, ই মাইনাস ইসি ডিভাইড বাই কেটি কে জেড ধরে নিছি। ঠিক আছে, তো আপনারা যদি এখানে লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু ইকুয়েশনের মধ্যে ই মাইনাস ইসি ডিভাইড বাই কেটি কিন্তু কোথাও নাই। আমি এটাকে একটু বড় করে দেখাই, দেখেন এখানে কি করছে, লেট ই মাইনাস ইসি ডিভাইড বাই কেটি, বাট আপনারা যদি এই ইকুয়েশনটা দেখেন, এখানে ই মাইনাস ইসি আছে, ই মাইনাস ইএফ ডিভাইড বাই কেটি আছে, বাট কোথাও কিন্তু ই মাইনাস ইসি ডিভাইড বাই কেটি নাই। বাট এটা আমাদের এই ইন্টিগ্রেশনের সুবিধার্থে আমরা ই মাইনাস ইসি ডিভাইড বাই কেটি কিছু জেড ধরে নিছি। ওকে, সো আমরা এইভাবে কন্টিনিউ করতে থাকি। কি করছে এখানে,
লেট ই মাইনাস ইসি ইজ ইকুয়ালস টু জেড, ই মাইনাস ইসি ইকুয়ালস টু জেড ধরে নিছি। ওকে, তারপরে কি করব, আমাদের যেহেতু জেড, আমরা এখানে জেড জেড লিমিট নিয়ে আসছি, তার মানে কি আমাদের লিমিট গুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে যে ইন টার্মস অফ জেড বসাচ্ছি যেহেতু, সুতরাং আমাদের লিমিট গুলো চেঞ্জ হয়ে যাবে। সুতরাং আমরা এখন কি করব, এই যে ই মাইনাস ইসি যেখানে আছে, এখানে আমাদের লিমিট গুলা, পুরান লিমিট গুলা বসাবো যাতে নতুন লিমিট গুলা পাই। ঠিক আছে, এখানে কি করছে দেখেন, when e is equals to ec, যখন আমার লোয়ার লিমিটটা ছিল, e is equals to যখন ec ছিল, তখন এই ইকুয়েশনটা কত হয়, তার মানে e when e is equals to ec, এখানে e এর বদলে ec বসাইছি, z is equals to ec minus ec divided by kt, তার মানে z is equals to 0। এটা হচ্ছে কি আমার নিউ লোয়ার লিমিট। তার মানে এখন আমার পরবর্তীতে আমরা যখন z এর জিনিসপত্র এখানে বসাবো, তখন আমার নতুন লিমিট এখানে হবে 0। সেটা নতুন লিমিট হবে 0। তারপরে আগে আবার আরেকটা আপার লিমিট আছিল কি, আমার ইনফিনিটি আছে, দেখছেন ইনফিনিটিটা ছিল। এখন আমরা কি করব, when e is equals to infinity, আমি যে ইকুয়েশনটা নিলাম, z is equals to e minus ec divided by kt, এটা তো ছিল ইকুয়েশনটা। ওকে, এখন আমি কি করব, লিমিট গুলো চেঞ্জ করব। সো একবার when e is equals to ec বসাবো, তখন z এর ভ্যালু বের করব। e is equals to ec যখন বসাবো, তখন z এর ভ্যালু কি ছিল, z is equals to পাইলাম আমরা is equals to 0। তারপরে কি করব আমরা, when e is equals to infinity, তখন আমরা কি করে e এর বদলে ইনফিনিটি বসাই, দেখবো যে z এর ভ্যালু কি আসে। z এর ভ্যালু তখন দেখা যাবে যে z is equals to infinity আসছে। এটা দেখেন এখানে কি করছে, z এর জায়গায় এখানে ইনফিনিটি থেকে আমরা ec বিয়োগ করছি, তখন z is equals to infinity পাইছি। এটা লেখা নতুন আপার লিমিট। আমার আপার লিমিটটা হচ্ছে গিয়া ইনফিনিটি, নিচে লোয়ার লিমিট ইজ ইকুয়ালস টু 0 গেল। পরে কি করছে, আমার z ইজ ইকুয়ালস টু e মাইনাস ec ডিভাইড বাই kt, এটা আছে। দেখেন এখানে লক্ষ্য দেখেন, এখানে আছে de, এবার আমরা তো নিছি z, z সমান সমান এটা ধরে নিছি। ওকে, তো এখন আমার কি করতে হবে, এখন এখানে dz নিতে হবে, d এর বদলে dz বসাইতে হবে। তো এখানে আমরা dz বসানোর জন্য কি করব, এটাকে z টাকে ডিফারেন্সিয়েট করব d এর সাপেক্ষে। তো এটাকে আমরা এক কাজ করি, এটাকে আমরা সুন্দর করে লিখি, z is equals to e divided by kt, এটাকে ভাগ করে লিখি, e divided by kt minus ec divided by kt। ওকে, এটা গেল। এখন আমরা কি করব, এই z কে e এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, therefore dz divided by de, এটা করব dz divided by de। এটা করতেছি। সো এটা ইজ ইকুয়ালস টু, লক্ষ্য করে দেখেন আমরা e ডিভাইড বাই kt, তো এখানে e ডিভাইড বাই kt, e কে আমরা ডিফারেন্সিয়েট করছি, তার মানে e কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, e টু দি পাওয়ার 1 মাইনাস 1, তার মানে e টু দি পাওয়ার 0, তার মানে 1 হয়ে যাবে, তার মানে 1 ডিভাইড বাই kt। আর এখানে দেখেন এটা কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম, এখানে কোনো e এর অংশ নাই, e নাই কিন্তু, জাস্ট ec আছে, e নাই। সো এটা কনস্ট্যান্ট কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, সেক্ষেত্রে কি হয়ে যায়, 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা 0, এটা বাদ। therefore আমরা লিখতে পারি ডি এটাকে এই পাশে নিয়ে যাই, আর এক পাশে কেটি কে এই পাশে নিয়ে আসি, তার মানে ডি ইজ ইকুয়ালস টু কেটি ডিজেড, ডি ইজ ইকুয়ালস টু কেটি ডিজেড। ঠিক আছে, ডি ইজ ইকুয়ালস টু কেটি ডিজেড। এখন আমাদের এই ডি এর বদলে জেড এর এই অংশটা চলে আসবে, এটাও গেল। নেক্সট কি করব, নেক্সট আমরা কি করছি, e মাইনাস ef ডিভাইড বাই kt। আচ্ছা আপনারা দেখেন এই ইকুয়েশনটা যেটা করছি, এই ইকুয়েশনটা যে আমি এখানে নিছি, এখানে কি কি আছে, e মাইনাস ec আছে, হ্যাঁ e মাইনাস ec আছে, আবার আছে কি e টু দি পাওয়ার e মাইনাস ef ডিভাইড kt আছে। কারণ এই অংশটুকুতে যে পাওয়ারের e টু দি পাওয়ার সামথিং আছে, এই অংশটুকুও তো আমার z এর ইন টার্মস অফ আনতে হবে। ওকে, z এর ইন টার্মস অফ আনতে হবে। সো এটার জন্য কি করতে হবে, আমার এটাকে আবার ভাঙাইতে হবে। এটাকে আমি ডিলিট করে দেই। আমরা তো z is equals to e minus ec divided by kt ধরে নিয়েছি, বাট আমার এখানে ইকুয়েশনের উপরে আছে কি, ইকুয়েশনের উপরে আছে হচ্ছে গিয়া e minus ef divided by kt, e minus ef divided by kt টা আছে, e minus ef divided by kt আছে।
ইয়ে ডিভাইড বাই কেটি আছে। এটাকে আমরা কাজ করি, এটাকে আমরা এখন ভাঙ্গায় ফেলি। ভাঙ্গায় ফেলে কি হবে, ধরেন এটাকে আমি একটা উপরে ইজ ইকুয়ালস টু লিখতে পারি ই মাইনাস ইএফ টা লিখলাম, ঠিক আছে, ই মাইনাস ইএফ লিখলাম। এখানে তারপরে আমরা নিচ্ছি প্লাস ইসি মাইনাস ইসি, মানে এখানে প্লাস ইসি নিচ্ছি মাইনাস ইসি নিচ্ছি। এটা প্লাস ইসি মাইনাস ইসি নিয়ে কিন্তু মানে কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু এটাকে জাস্ট আমরা চাইলে কাটাকাটি করে আগের মতন হয়ে যেতে পারে। ডিভাইড বাই কেটি এটাকে ভেঙে লিখলাম, ঠিক আছে। এখন কি করব আমরা, এই অংশটাকে আলাদা করব, ঠিক আছে, ইসি সাথে একটা আলাদা করব আর একটার সাথে ইএফ আবার আলাদা করব, ঠিক আছে। সো এটাকে আমরা লিখতে পারি ইজ ইকুয়ালস টু ই মাইনাস ইসি, এই ই এবং ইসি মাইনাস ইসি এক জায়গায় নিলাম, ই মাইনাস ইসি কে আলাদা করলাম, ডিভাইড বাই কেটি রাখলাম, ঠিক আছে। এটা একটা গেল ই মাইনাস ইসি ডিভাইড বাই কেটি। আর একটা রয়ে যাচ্ছে কি প্লাস এই ইসি আর এই ইএফ কে আলাদা করলাম, প্লাস ইসি মাইনাস ইএফ ডিভাইড বাই কেটি, আর ইসি ডিভাইড বাই ইএফ ডিভাইড বাই কেটি এটাকে আলাদা করলাম, ঠিক আছে। এখন লক্ষ্য করেন আমি একটু আগে জেড সমান সমান কি ধরে নিয়েছিলাম, জেড ধরে নিয়েছিলাম ই মাইনাস ইসি ডিভাইড বাই কেটি, যেটা এটা জেড ধরে নিয়েছিলাম, তাই না? তার মানে আমি এখানে নেক্সট লাইনে এটা লিখতে পারি না, জেড প্লাস ইসি মাইনাস ইএফ ডিভাইড বাই কেটি, ঠিক আছে। তো লক্ষ্য করে দেখেন এখানে এই জিনিসটাই করছে, এই লাইনগুলোতে এই কাহিনীটাই করছে। ঠিক আছে, এখন লক্ষ্য করে দেখেন আমার ইকুয়েশনটাতে, যেটা একটু আগে যে ইকুয়েশনটা আমরা দেখতেছিলাম এন নটের যে ইকুয়েশনটা, এই যে এখানে এটা, এখানে কি ছিল, এখানে সব ই টু দি পাওয়ার ই এর অংশ, ই টাইপস এর ছিল, ইন টার্মস অফ ই। এখন আমাদের এখানে ই মাইনাস ইসির বদলে কি বসবে, ই মাইনাস ইসি কে ই মাইনাস ইসির বদলে বসবে জেড কেটি, জেড কেটি বসতেছে, এখানে বসতেছে ই মাইনাস ইসির বদলে বসতেছে জেড কেটি টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা জিনিস করতে হবে, সেটা এটা ই মাইনাস ইসি, তো ই মাইনাস ইসি ইজ ইকুয়ালস টু ই মাইনাস ইসি ইজ ইকুয়ালস টু জেড কে টি, জেড কে টি, ঠিক আছে। তো এখন লক্ষ্য করে দেখেন এখানে আমি এটাকে নিয়ে আসি, এখানে আমার এই যে ইকুয়েশনটা ছিল এই ই মাইনাস ইসি, ই মাইনাস ইসির বদলে কি বসবে, ই মাইনাস ইসির বদলে বসবে জেড কে টি, এই যে এখানে জেড কে টি আসবে, ওকে। তো আমার ইকুয়েশনটা এখানে আসছে, এটাকে আমি এখানে নিয়ে আসলে ফাইনালি ইকুয়েশনটা আসতেছে, দাঁড়াচ্ছে হচ্ছে গিয়া, আমি ছোট করে দিই, ইকুয়েশনটা আসতেছে হচ্ছে গিয়া এখানে ইন্টিগ্রেশনের অংশটা আমি আঁকাচ্ছি জাস্ট ইসি ইনফিনিটি, তার মানে এখানে জেড কে টি, ইসি মাইনাস ইসি, ই মাইনাস ইসির বদলে আসছে জেড কে টি, উপরে রুট আছে, রুটের বদলে বসতেছে হাফ, রুটের বদলে বসবে হচ্ছে হাফ, রুটের বদলে বসতেছে হাফ, ওকে। তারপরে এখানে এই যে ই টু দি পাওয়ার মাইনাস ই মাইনাস ই ডিভাইড বাই কেটি, এটার বদলে কি বসতেছে ই টু দি পাওয়ার মাইনাস, উপরে তো থাকবে এটা, ব্র্যাকেট দেই ই মাইনাস ইএফ, ই মাইনাস ইএফ ডিভাইড বাই কেটি, এটাকে এত আমরা ভাঙায় এটা লিখলাম, দেখছেন এই যে এটা, তো এটা এটা এখানে বসে যাবে, সুতরাং ব্র্যাকেটের মধ্যে বসবে জেড প্লাস ইসি মাইনাস ইএফ ডিভাইডেড বাই কেটি, ঠিক আছে। এবং ডিই, ডি এর বদলে কি বসতেছে, ডি এর বদলে এই যে একটু আগে যেটা আমরা বের করছি ডি ইজ ইকুয়ালস টু কেটি ডিজেড, ডি এর বদলে বসবে, এই ডি এর বদলে বসতেছে কেটি ডিজেড, এটা এখানে চলে আসছে কিন্তু কেটি কেটি ডিজেড, এসে এই জিনিসটা আমি বসাইছি এখানে। আমরা এখান থেকে আবার কন্টিনিউ করি। স্যার এটা আর কত বড় স্যার ইকুয়েশনটা? আমাদের ফাইনালি এই যে ইকুয়েশনটা এভাবে আসছে, ফাইনালি জেড কে টি টু দি পাওয়ার হাফ
e to the power minus z plus ec minus ef divided by kt আর লাস্টে kt dz। এখন লক্ষ্য করে দেখেন আমাদের এইখানে এই অংশগুলো যেটা আছে এখান থেকে আমরা কিসের সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করতেছি, z এর সাপেক্ষে না, dz আছে। সো z যেখানে যেসব জায়গায় z আছে ওইসব জায়গা আমরা বের করে নিয়ে আসবো এবং এটাকে ইন্টিগ্রেশনের মধ্যে রাখবো। আর কনস্ট্যান্ট টার্ম যেগুলোর মধ্যে z নাই ওগুলোকে আমরা ইন্টিগ্রেশনের এই যে ইন্টিগ্রেশন থেকে বাইরে নিয়ে আসবো। তো এখানে কি করছে দেখেন, এটাকে kt টু দি পাওয়ার হাফ আলাদা করে লিখছি, z টু দি পাওয়ার হাফ আলাদা করে লিখলাম। ওকে, তারপর e টু দি পাওয়ার মাইনাস z, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস থাকলে পাওয়ারে যদি প্লাস থাকে তাহলে এটা e টু দি পাওয়ার গুণ হয়, ঠিক আছে, যেহেতু এখানে প্লাস আছে যে গুণ করছে, e টু দি পাওয়ার মাইনাস z গুণ e টু দি পাওয়ার মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল মাইনাস ec মাইনাস ef ডিভাইড বাই kt আর kt dz। ওকে, এটা গেল। দেন কি হলো, এখান থেকে আমাদের যেগুলা টার্মস দরকার নেই আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে আসছি। তো এখানে দেখেন kt এখানে একটা আছে, kt হাফ, আবার এখানে একটা kt আছে, এই kt হাফ এবং এই kt 1, এখানে ধরেন পাওয়ার 1, kt হাফ এবং kt 1 পাওয়ার যোগ হয়ে kt টু দি পাওয়ার 3/2 হয়ে গেল, এটাকে বাইরে নিয়ে আসছি। ওকে, গেল। তারপরে এই যে এই অংশগুলা, এই অংশগুলোর মধ্যে কিন্তু কোনো z নাই, এই অংশটাকে আমি ব্র্যাকেটের বাইরে নিয়ে আসছি। ব্র্যাকেট মানে কি আপনার ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসছি। তো ফাইনালি আমার ইন্টিগ্রেশনটা থাকছে কি 0 থেকে ইনফিনিটি z টু দি পাওয়ার হাফ e টু দি পাওয়ার মাইনাস z dz। ঠিক আছে, এইটার ইন্টিগ্রেশন যেটা, এটা কিন্তু অনেক বড় একটা ইন্টিগ্রেশন, এটা একটা গামা ফাংশন আছে। ঠিক আছে, তো গামা ফাংশন বা এটার ইন্টিগ্রেশন কি ওগুলা স্টেপস এখানে আপনাদের জানার দরকার নাই। এরকম সিচুয়েশন যদি কখনো আসে 0 থেকে ইনফিনিটি এবং z টু দি পাওয়ার হাফ e টু দি পাওয়ার মাইনাস z, এরকম সিচুয়েশন হইলে ডাইরেক্ট এটা অ্যানসার হচ্ছে ইজ ইকুয়ালস টু রুট ওভার পাই ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো আপনারা ডাইরেক্ট এখান থেকে এই লাইনের পর, তো এই লাইনের পরে এই অংশগুলোকে ডাইরেক্ট পাই ডিভাইডেড বাই 2 এটা লিখে দিবেন, পাই ডিভাইডেড বাই 2। তারপরে লক্ষ্য করে দেখেন এখানে আমাদের কি আছে, এখানে নিচে 2 আছে, ওখানে 4 আছে, এটা কাটাকাটি চলে যায়। তারপরে এখানে 2mn স্টার 3/2, এখানে kt 3/2, আর এটা তো এর মতনই থাকবে। আমাদের দেখেন এখানে নিচে h3 আছে, h কিউব আছে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি h কিউব 3/2 আকারে আনতে। সেটাকে করার জন্য কি করব, দেখেন h কিউব আছে, তো এটাকে আমি 3/2 হিসাবে নিতে যাচ্ছি। সেটাকে কি করব, এটাকে আমি 3 কে 2 দিয়ে ধরেন ভাগ করি, আবার 2 দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু একই কথা, মানে h কিউবই রয়ে আছে কিন্তু জাস্ট। ঠিক আছে, এরকম আমি করলাম। তারপরে লাইন আমি কি করতেছি, এই h স্কয়ারটাকে ব্র্যাকেটের মধ্যে ঢুকায় রাখতেছি এবং 3/2 টাকে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসতেছি। ঠিক আছে, তো এখন লক্ষ্য করেন সবকিছুর সাথে কিন্তু এখন 3/2 আছে। দেখেন এখানে 2 ছাড়া এই যে পায়ের 3/2 আছে, এখানে 3/2 আছে, এই ব্র্যাকেটের উপরে 3/2 আছে, kt এর উপরেও 3/2 আছে। তারপরে এখন আপনার এই যে h কিউব না, যে h এর উপরেও 3/2 আছে, h স্কয়ারের উপর 3/2 আছে। তো যা 3/2 আছে সেগুলাকে আমি একটা কমন ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিছি, আর বাদ বাকিটা ভিতরে লিখে দিছি 2 পাই mn স্টার kt ডিভাইড বাই h স্কয়ার, এখানে 2 আছে। তারপরে এখানে e টু দি পাওয়ার এটা তো যা আছে তাই থাকবে। এখন অপরাধ এই অংশটা 2 টি বার, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম, এটা একটা কনস্ট্যান্ট টার্ম। ওকে, মানে এই কনস্ট্যান্ট টার্মটাকে আমি ধরে নিছি এটা হচ্ছে nc, where nc is the effective density of states in the conduction band। আমরা ডেনসিটি অফ স্টেজ যেটা আমরা জানি gc, এটাকে আরেকটা নতুন প্যারামিটার যেটাকে ইফেক্টিভ ডেনসিটি অফ স্টেজ ইন দি কন্ডাকশন ব্যান্ড। ওকে, তো ফাইনালি আমার যে ইকুয়েশনটা, যেটা সেটা লেখা এটা n নট সমান সমান nc e টু দি পাওয়ার মাইনাস ec ডিভাইড বাই f ডিভাইড বাই kt, এই বক্স করাটা। ওকে, সো এটা লেখা 16 নাম্বার স্লাইডে লেখা আমাদের ইকুয়েশনটা আমরা বের করলাম। এই ইকুয়েশন ইউজ করে অঙ্ক আছে, এই ইকুয়েশনটা ইউজ করে অঙ্ক আছে আপনাদের 12 নাম্বার স্লাইডে। ঠিক আছে, সো এই অঙ্কগুলা দেখি, 3টা অঙ্ক আছে, 3টা অঙ্ক করলে আমাদের এই স্লাইডটা কমপ্লিট হয়ে যাবে। তো ফার্স্ট অঙ্কটা আমরা দেখি। কোশ্চেনে বলা আছে যে ইলেকট্রনের কনসার্নেশনটা বের করতে বলা হয়েছে,
যখন কিনা এনসি 300 কেলভিনের ভ্যালু 2.8 ইনটু 10 টু দি পাওয়ার 19। আচ্ছা, এটা আমি এখানে নিয়ে আসি। আমার কোশ্চেনে বলা হয়েছে কি ইলেকট্রন কনসেন্ট্রেশন মানে এন নটের ভ্যালুটা বাইর করো যখন এনসির ভ্যালুটা হচ্ছে 300 কেলভিনে, যখন 300 কেলভিন এনসির ভ্যালু এত। কোশ্চেন দেয়া আছে যে ফার্মি লেভেলটা কন্ডাকশন ব্যান্ডের থেকে 0.25 বিলো মানে নিচে, কন্ডাকশন ব্যান্ডের থেকে ফার্মি লেভেলটা এত পরিমাণ নিচে। তার মানে কি ইসি মাইনাস ইএফ এর যে ভ্যালুটা, ইসি মাইনাস ইএফ ওই ভ্যালুটাও দেয়া আছে ইজ ইকুয়ালস টু 0.25 ইভি। ওকে, টেম্পারেচার কত দেয়া আছে? ফাইন্ড দ্য ইলেকট্রন কনসেন্ট্রেশন ইন কন্ডাকশন ব্যান্ড এট 300 কেলভিন। কন্ডাকশন ব্যান্ডের মধ্যে 300 কেলভিনের মধ্যে টেম্পারেচারে এন নট এর ভ্যালুটা বের করতে হবে। আমরা এন নট এর ভ্যালু বের করব, টেম্পারেচার ভ্যালুটাও দেয়া আছে ইজ ইকুয়ালস টু 300 কেলভিন। ঠিক আছে, তো আমরা কি করব এখন? ইকুয়েশনটা আমরা জানি, ইকুয়েশনটা একটু আগে যেটা প্রমাণ করলাম সেটা এন নট ইজ ইকুয়ালস টু এনসি এক্সপোনেনশিয়াল মাইনাস ইসি মাইনাস ইএফ ডিভাইড বাই কেটি, এটা জানি। তো আমি এখানে এনসি এর ভ্যালুটা বসাই দিব। এনসি এর ভ্যালুটা অলরেডি দেয়া আছে 2.8 ইনটু 10 টু দি পাওয়ার 19, এটা বসাইলাম। তারপরে এই যে ইসি মাইনাস ইএফ এর ভ্যালুটা, এই যে ইসি মাইনাস ইএফ এর ভ্যালুটা 0.25 আমি এখানে বসাই দিছি মাইনাস 0.25। কেটি, এই যে এই কেটি ভ্যালুটা আপনারা বাইর করার একটু ভেজাল হইতে পারে। ঠিক আছে, কেটি একটা কনস্ট্যান্ট টার্ম, তো এটা আপনাদের ক্যালকুলেটরে প্রেস করে 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 বের করতে হবে। এই যে 0.0259, কারণ ক্যালকুলেটরে কেমনে প্রেস করবেন? আপনারা যদি ক্যালকুলেটরের ঢাকনাটা দেখেন, যদি ঢাকনা মানে ক্যালকুলেটরের যে ঢাকনাটা খুলে দেখেন, ওখানে কনস্ট্যান্ট কোন কোন টার্মস কত চাপ দিলে কত কনস্ট্যান্টের ভ্যালু আসবে এটা কিন্তু ওখানে লেখা আছে। ঠিক আছে, আপনারা যদি ক্যালকুলেটরে 25 আসছে স্যার, 25 কনস্ট্যান্ট 25 যদি 23 চাপ দেন, কনস্ট্যান্ট প্রেস করে যদি 23 চাপ দেন তাহলে কে এর ভ্যালুটা আসবে। কনস্ট্যান্ট 23 প্রেস করলে কে এর ভ্যালুটা আসবে। ঠিক আছে, কে এর ভ্যালুটা আসলো। তারপরে কি করবেন? ওইটার সাথে টেম্পারেচার কত, টেম্পারেচার তো দিয়ে আছে 300, ওটার সাথে আপনি 300 গুণ করবেন। ঠিক আছে, তারপর আপনার একটা ভ্যালু আসলো। ঠিক আছে, ওই ভ্যালুটা কি করবেন? ওটা আপনারা একটা ইলেকট্রনের চার্জ, একটা ইলেকট্রনের চার্জ যে আপনারা 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 যে ইলেকট্রনের চার্জ, ওইটাতে ভাগ দিবেন। ওইটাও ক্যালকুলেটর আছে। ক্যালকুলেটরে আপনারা যখন এটাকে কনস্ট্যান্ট 25 দিয়ে ভাগ দিবেন তখন আপনার চলে আসবে রেজাল্টটা ইজ ইকুয়ালস টু, এটার ভ্যালুটা আসবে 0.0259। আপনারা যদি খালি কে এবং টি মানে কনস্ট্যান্ট 23 দিলে তো কে আসবে? কনস্ট্যান্ট 23 দিলে যদি আপনি ক্যালকুলেটরে কনস্ট্যান্ট 23 দেন তাহলে কে আসবে। ওটার সাথে যদি টেম্পারেচার টি গুণ করেন তাহলে কিন্তু একটা ভ্যালু আসবে যেটা কিনা জুলসে আসবে, জুলসে। বাট আপনাদের অবশ্যই ওটাকে ইলেকট্রন ভোল্টে নিতে হবে। ওটাকে ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্যই আর কি একটা ইলেকট্রনের চার্জ দিয়ে বা কনস্ট্যান্ট 25 এটা প্রেস করে আপনারা ভাগ করে দিবেন। তাইলে যে রেজাল্টটা পাবেন সেটাকে 0.0259। তখন আপনারা কি করছেন? এই কেটি এর ভ্যালুটাতে এখানে 0.0259 বসাই দিবেন। ওকে, তারপরে ফাইনালি আমার রেজাল্টে কি আসছে? 1.8 ইনটু 10 টু দি পাওয়ার 15 পার সেন্টিমিটার কিউব। এটা হলো ইলেকট্রনের সংখ্যাটা। আমার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল যখন 300 কেলভিন দিছিলাম তার মধ্যে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ইলেকট্রনের সংখ্যাটা এটা গেল। একটা ইকুয়েশন, একটা অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে আমাদের যে সূত্রটা যেটা একটু আগে আমরা প্রমাণ করলাম এটা ছিল এটা ইলেকট্রনের ক্ষেত্রে। আর যদি হোলের ক্ষেত্রে হইতো তাহলে কি হইতো? হোলের ক্ষেত্রে হইলে একটু চেঞ্জ হইতো, যেটা এন নট এর জায়গায় সেখানে হয়তো পি নট, এন নট তো এখানে হয়তো পি নট। এখানে আছে কি কন্ডাকশন ব্যান্ডের এনসি, তাহলে ওটা হয়ে যেত এনভি, ভ্যালেন্স ব্যান্ডের এনভি। ওকে, তারপর এখানে আছে কি ই টু দি পাওয়ার মাইনাস ইসি মাইনাস ইএফ, তাই না? মাইনাস ইসি মাইনাস ইএফ, বাট হোলের ক্ষেত্রে হবে উল্টা, ইএফ মাইনাস ইভি, ভি তে ভ্যালেন্স ব্যান্ড। ঠিক আছে, তো আমাদের ইকুয়েশনটা যেটা, ইকুয়েশনটা আমরা যদি কম্পেয়ার করি, দেখেন এটা উপরেরটা হচ্ছে গিয়া ইলেকট্রনের ইকুয়েশন, এটা হলো গিয়া হোলের ইকুয়েশন। ঠিক আছে, এটা হলো হোলের ইকুয়েশন। ডিফারেন্সটা কি? এই এনসি এর জায়গায় আসছে এনভি,
এখানে করছে ইসি মাইনাস ইএফ, আর এটার ক্ষেত্রে হবে ইএফ মাইনাস ইবি। ওকে, এখন আমরা এই একটা নতুন একটা অঙ্ক করব যেটা থেকে না হোলের কনসেন্ট্রেশনটা বের করছে। ঠিক আছে, হোলের কনসেন্ট্রেশনটা বের করছে। এই অঙ্কটা এখন আমরা এখানে দেখাই দিই। হোলের কনসেন্ট্রেশনটা বের করছে কেমনে? আচ্ছা, কোশ্চেনে বলা হয়েছে কি, কোশ্চেনে দেয়া আছে যে এনভি যখন 300 কেলভিন, যখন আমার টেম্পারেচার 300 কেলভিন, তখন এনভি এর ভ্যালুটা এখানে দেয়া আছে। ওকে, এনভি ভ্যালুটা এখানে দেয়া আছে। ভালো কথা। কোশ্চেনে এটা বলা আছে যে আমার ইএফ ইজ 0.27 ইভি বিলো ইভি, অ্যাবভ ইভি। আচ্ছা, ফার্মি লেভেলটা ভ্যালেন্স ব্যান্ডের থেকে এত পরিমাণ উপরে আছে, তার মানে কি ইএফ, এটাকে কি বলা যেতে পারে? এটাকে বলা যেতে পারে ইএফ থেকে ইএফ বিয়োগ করলে যে ভ্যালুটা, সেটা ইজ ইকুয়ালস টু 0.27। 0.27 এটা কোশ্চেনে দেয়া আছে। এখন আমার কোশ্চেন মানে কোশ্চেনে চাইছে কি, ফাইন্ড দ্য হোল কনসেন্ট্রেশন। আচ্ছা, কোশ্চেনে চাইছে হোলের কনসেন্ট্রেশন, মানে পি নট চাইছে, পি নট এর ভ্যালুটা চাইছে, এবং চাইছে কত নম্বর টেম্পারেচার, টেম্পারেচার কতটুকু, টেম্পারেচার যখন 400 কেলভিন। আচ্ছা, টেম্পারেচার হচ্ছে ইজ ইকুয়ালস টু 400 কেলভিন যখন ছিল, টেম্পারেচার 400 কেলভিন ছিল, তখন আমার পি নট এর ভ্যালুটা বের করতে বলছে। ওকে, এখন আপনারা দেখেন কোশ্চেনে কিন্তু এনভি এর মানটা 300 কেলভিনে দেয়া আছে, সুতরাং আপনারা ডাইরেক্ট যে সূত্রটা আছে, ডাইরেক্ট সূত্রটা কি, সূত্রটা লেখা পি নট ইজ ইকুয়ালস টু এনভি, পি নট এনভি ই টু দি পাওয়ার মাইনাস ইএফ মাইনাস ইভি ডিভাইডেড বাই কেটি। এটাতে ডাইরেক্ট বসাইলে কিন্তু হবে না, ডাইরেক্ট এটাতে বসাইলে কিন্তু অ্যানসার আপনারা পাবেন না। কারণ কি, কারণ আপনারা হচ্ছে কোশ্চেনে দেয়া আছে এনভি 300 কেলভিনের, বাট আপনার ফাইনালি পি নটটা চাইছে 400 কেলভিনের। তো আপনার কি করতে হবে, আলাদা একটা কাহিনী করে এনভি 400 কেলভিনের মানটা বাইর করে নিতে হবে। ঠিক আছে, এনভি 400 কেলভিনের মান বার করার জন্য এখানে লক্ষ্য করে আরেকটা জিনিস জানতে হবে যে এনভির সূত্রটা কি। দেখেন, এনভির সূত্রটা হলো এইটা, এনভির সূত্র হচ্ছে এইটা। ঠিক আছে, এখানে 2 পাই 2 এমপি স্টার কে টি ডিভাইড বাই এইচ স্কয়ার, এগুলো সব কিন্তু এটা কনস্ট্যান্ট টার্ম। এই টিটা খালি টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার একবার 400 হচ্ছে, একবার 300 হচ্ছে। ঠিক আছে, আমি কি করি, যখন এই ইকুয়েশনটা, তো এই ইকুয়েশন থেকে আমি সবকিছু বাইরে নিয়ে আসি আর টেম্পারেচারটাকে বাইরে ভিতরে রাখি। ঠিক আছে, এনভি ইজ ইকুয়ালস টু 2 পাই এমপি স্টার কে ডিভাইডেড বাই এইচ স্কয়ার। এই অংশটিকে আমি একটা আলাদা রাখছি, এবং এটা লেখা 3/2, এটা 3/2 থাকবে। এই এবং টি যেটা আছে টেম্পারেচারটাকে টি টু দি পাওয়ার 3/2, এটাকে আমি ব্র্যাকেটের বাইরে নিয়ে আসলাম। ওকে, এখন এটা ধরে নিলাম ইকুয়েশন নাম্বার। যদি এটা হয়ে যায় ইকুয়েশনে, এটাকে যদি আমি টেম্পারেচার 400 কেলভিনের জন্য যদি ধরে থাকি, ধরে নিলাম এটা হচ্ছে 400 কেলভিনের জন্য। ওকে, একটু সাইডে সরে নিয়ে আসি। এটা হচ্ছে 400 কেলভিনের জন্য। যদি টেম্পারেচার 400 কেলভিন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, টেম্পারেচারের বদলে এখানে বসবে, টেম্পারেচারের বদলে বসবে এটা লেখা 400, এখানে বলবে 400 টু দি পাওয়ার 3/2। ওকে, এখন কি করব, এটা ধরে নিলাম আমার ইকুয়েশন নাম্বার 1। এখন আবারও কি করব, আমরা এনভি ইকুয়েশনটা বসাবো 300 কেলভিন দিয়ে। এই জিনিসটা আগে করি, একই জিনিসই করি আবার। এটাকে আমি কপি করে এখানে নিলাম, এটা আবার 300 কেলভিনের জন্য ইকুয়েশনটা আবার লিখলাম। হ্যাঁ, এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এই অংশটা চেঞ্জ হচ্ছে আমার জাস্ট টেম্পারেচারটা 300 কেলভিনের জন্য। এটা তাহলে এখানে 400 এর বদলে এখানে হবে 300। ঠিক আছে, এটা ইকুয়েশন নাম্বার 2। তাহলে এখন কি করব, ধরেন ইকুয়েশন নাম্বার 1 কে 2 দিয়ে ডিভাইড করি। যদি ইকুয়েশন কে 1 কে 2 দিয়ে যদি ডিভাইড করি, ইকুয়েশন 1 ডিভাইড বাই 2,
তাহলে ফাইনালি আমার রেজাল্টে কি আসবে দেখেন, এনভি 400 ভাগ এনভি 300, এটাকে উপরকে 400 কে 300 দিয়ে এখান থেকে ভাগ দিচ্ছি দেখেন। এখন দেখেন এই অংশটা সেম, তার মানে এইটা আর এটা কাটাকাটি চলে যাবে না, ডিভাইড করে এই উপরে এটাতে ভাগ করছি, এটা কাটাকাটি চলে গেল। তো রয়ে যাচ্ছে কি আমার ফাইনালি রয়ে যাচ্ছে ইকুয়ালস টু 400 টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই 300 টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, 3/2 নিচে আছে উপরে আছে, 3/2 কে আমরা আলাদা করি, জাস্ট একটা 3/2 নিয়ে নিই, একটা 3/2 করে দিতে পারবো ব্র্যাকেট করে দিয়ে, ইকুয়ালস টু কমনটা ইজ ইকুয়ালস টু এটা 3/2। ওকে, তারপরে কি করতেছি আমাদের, এই যে এখানে যে এনভি 300টাকে এই পাশে নিয়ে আসি, গুণ করে দিই এটার পাশে, এনভি 400 ইজ ইকুয়ালস টু এই 400 ডিভাইড বাই 300, এটাকে আমি 4 ডিভাইড বাই 3 লিখতে পারি, 0 0 কাটা, টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 2 ইনটু এই এনভিটাকে এই পাশে নিয়ে আসছি, যে গুণ হয়ে গেল এনভি 300। তাহলে হবে এনভি 300 মানটা কিন্তু অলরেডি দেওয়া আছে, আমার প্রশ্নতে দেওয়া আছে এনভি 300 ইকুয়ালস এত। তো এটার সাথে আমি টেম্পারেচার এটা যদি গুণ করি তাহলে এনভি 400 মানটা পাওয়া যাব। এনভি 400 মানটা পাই গেলে কি হবে, আমার যে ফাইনাল ইকুয়েশনটা আছে, এখানে যে ইকুয়েশনটা আছে দেখেন, ইকুয়েশনের মধ্যে 0.27 করে বসাইলাম, 0.27 বসাইলাম, ইএফ মাইনাস ইবি এর মানে এখানে 0.27, আর কেটির ভ্যালুটা এখন এখানে কেমনে বের করছে, কে তে বোঝাইছে যে কে হচ্ছে কি আমার কনস্ট্যান্ট 25, যেটা কনস্ট্যান্ট 23, ক্যালকুলেটর আমরা চাপ দিল কনস্ট্যান্ট 23 চাপ দিব। তারপরে টেম্পারেচার কত, এখানে টেম্পারেচার 400, তারপরে ওটার সাথে 400 গুণ করব, ক্যালকুলেটর প্রেস করব 400, যে ভ্যালুটা আসবে ওটার সাথে ইলেকট্রনের চার্জ যেটা কনস্ট্যান্ট 25 দিলে যেটা আসবে কনস্ট্যান্ট 25 তাহলে ডিভাইড করব, তা ফাইনালি রেজাল্ট আসবে ইকুয়ালস টু 0.03543, এটা আসবে কেটির ভ্যালু। ওকে, এখন এটা করার পর ফাইনালি পি নট ইজ ইকুয়ালস টু এত আসছে।